দর্শক স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, শেখ হাসিনার মামলার রায় কাল, একে ঘিরে আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং দেশ জুড়ে নিরাপত্তা জোরদার, এছাড়াও জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকবে। আলোচনার বিষয় নির্ধারণ করেছি শাটডাউন ও রাজনৈতিক বাস্তবতা। এ নিয়ে আলোচনার জন্য তিনজন অতিথি আছেন আমাদের সঙ্গে। আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি, আরও আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম, আছেন ডাক্তার জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। শুরুটা করব ডাক্তার জাহিদুর রহমান আপনাকে দিয়ে। স্বভাবতই শেখ হাসিনার বিচারের রায় নিয়ে সর্বাত্মক শাটডাউনের কর্মসূচি চলছে, আমরা দেখছি। তার আগে আমরা দেখতে পেলাম বিগত কয়েকদিন ধরেই যে ককটেল বিস্ফোরণ, সেখানে মানুষ হতাহত হচ্ছে, এছাড়াও আগুন সন্ত্রাস নিয়ে তাদের যে রাজনীতিটা, জুলাই গণঅভ্যুত্থানের পরে যে এত কম সময়ের মধ্যে এই সুযোগটা তারা কিভাবে পাচ্ছে মাঠে অপতৎপরতার জন্য, এবং পাশাপাশি আওয়ামী লীগ তাদের রাজনীতি নিয়ে ভবিষ্যতে মানুষের সামনে কিভাবে দাঁড়াবে, আপনার বিশ্লেষণ কি বল? ধন্যবাদ। তারা যা যা করছেন এই কাজ করা খুব সোজা। আপনি কিছু টাকা দিয়ে বাংলাদেশে অনেক আবহমান কাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, আমাদের দেশে তো প্রচুর অভাবী মানুষ আছেন যাদের কাছে কিছু টাকা ম্যাটার করে। আমি তারা যে আসছেন এটাকে খুব ছোট করে বলছি না, ন্যায় অন্যায় বোধও কখনো কখনো কারো শেষ হয়ে যায়। আপনার এমন দারিদ্র্য থাকতে পারে, খেতে পারছেন না, চিকিৎসা করতে পারছেন না, সেই মানুষ পাওয়া খুব কঠিন না। যারা রিস্ক নেয় এটা করেন, আমাদের ভিড়ের মধ্যে ছিনতাইকারী ছিনতাই করছেন, ধরা পড়লে মানুষ পিটিয়ে মেরে ফেলবে, তারপরে করছেন। তো সেই কারণে এটা খুব কঠিন জটিল কাজ না। আওয়ামী লীগ তো এই দেশের প্রচুর টাকা লুটপাট করেছে, এটা তারা করতে পারেন। এবং আমি যোগ করে রাখতে চাই, একটা আস্ত দেশ আমাদের শত্রুর মতো আচরণ করছে ভারত। তাদের প্রচুর পেনিট্রেশন আছে, তাদের গোয়েন্দা সংস্থা আছে। তো যা হচ্ছে খুব বেশি কিছু না। কিন্তু এখানে একটা কিন্তু হচ্ছে, আমরাই এই সকল লকডাউনকে সাকসেসফুল করে দিচ্ছি হয়তো বা। আমি সরকারকে ভীষণ প্রস্তুতি, 13 তারিখকে সামনে রেখে বিজিবি নামাও, ওখানে ওখানে বিজিবি নামাচ্ছি, আইসিটিতে মিলিটারি পাঠাচ্ছি, কাজগুলো এত শোরগোল করে করার কিছু নাই। এতে যেটা হলো 12 তারিখ এবং 13 তারিখ ঢাকায় আসলেই মানুষের চলাচল খুবই কমে গিয়েছিল, এবং অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা তারা যেটা চেয়েছিল একটা ত্রাস তৈরি করতে। এখন সমস্যা হচ্ছে ত্রাস তৈরি করা যায়, বা আপনি 10 গুণ 100 গুণও করলেন, মানুষ ভয় পেতে পারলো, কিন্তু যতটা ভয় পাবে তার কয়েক গুণ ঘৃণা তৈরি হবে। আপনি বলছেন রাজনৈতিকভাবে ফিরে আসতে পারবে কিনা, তার আগে একটা কথা বলে রাখা ভালো। আমরা আলোচনার খাতিরে ধরে নিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, কারণ আওয়ামী লীগকে আমরা এই মুহূর্তে তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে এক্সিকিউটিভ অর্ডারে, তাকে আমরা বিচার করব। আইসিটিতে মামলা এখনো হয়েছে বলে আমি দেখিনি, ওখানে সংগঠন হিসাবে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে কিনা দেখব, এবং সেই বিচারে ধরে নেই তারা নিষিদ্ধ হলো না, তারা সাংগঠনিকভাবে ইনভলভ ছিল, বলা হলো না। তো সেটাও যদি হয়, আপনি এগুলো করে আসলে হবে। আপনি এত মানুষকে শুধু হত্যা করেছেন তা না, তার পুরো টেনিওরে শেখ হাসিনা কত মানুষকে গুম করেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছেন, একেবারে আরবিট্রারি ডিটেনশন, গায়েবী মামলা বলে এক বস্তু চালু হয়ে গেল। আপনি কাস্টোডিয়াল টর্চার করেছেন, অত্যাচারের পর অত্যাচার, লুটপাট, তারপর আপনি আবার এগুলো করছেন। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ ছিল আসলে ক্ষমা চাওয়া। শেখ হাসিনা খানিকটা দেখছি ইদানিং যে রিসেন্টলি অনেকগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে সাক্ষাৎকারে ক্ষমা না চাইলেও প্রধান হিসাবে, সরকার প্রধান হিসাবে তার দায় আছে, তিনি সেটা স্বীকারও করছেন। ইনফ্যাক্ট উচিত ছিল এগুলো করা, ক্ষমা চাওয়া, এবং যাদের যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার হওয়া। তারপর এটা করে পলিটিক্যাল কোনো গেইন নেই, এটা ফর শিওর। আপনি সন্ত্রাসবাদ চালাতে পারেন, মানুষ মারতে পারেন, একজন বাস চালক পুড়ে মারা গেছে, ক্ষমা চাইলেও কি অপরাধের দায় মুক্তি হতো? ওই যে বললাম, যারা ক্রিমিনাল অফেন্স করেছে তার বিচার হতে হবে। ফৌজদারি অপরাধের আসলে ক্ষমা চাইলে লাভ নাই কোনোভাবে। যেমন জামাত সম্পর্কে আমরা কি বলি, জামাত তার পলিসি ডিসিশন যেটা নিয়েছিল পাকিস্তানের পক্ষে থাকা, সেটার জন্য ক্ষমা চাইলেও চাইতে পারে, কিন্তু সে যে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি এবং ওয়ার ক্রাইমের সাথে জড়িত ছিল পাকিস্তান মিলিটারির সাথে, ওটা তো ক্ষমা নাই, ওটার বিচার হতেই হবে। জি, আবার আসবো আপনার কাছে ববি হাজ্জাজ। যে ব্যাপারটা আসলে উঠছিল যে জুলাইয়ের স্মৃতি তো মানুষের কাছে আসলে এখনো দগদগে, তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের মধ্যে আসলে মিনিমাম অনুশোচনা বোধ আসলে কাজ করে না খুব একটা, দেখা যায় এই বিষয়ে। কি বলবেন, যখন ন্যায় বিচারের প্রত্যাশা মানুষ করছে, ঠিক এই সময় দাঁড়িয়ে তাদের এই কর্মসূচি নিয়ে কিছু বলবার আছে কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সহ আলোচক যারা আছেন, সাথে নিউজ 24-এর সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আওয়ামী লীগ নিয়ে যখন কথা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যখন কথা বলেন, আমরা আসলে কোন বস্তুটাকে নিয়ে কথা বলছি এটা পরিষ্কার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকজ কেন গুরুত্বপূর্ণ, গত বেশ কয়েক মাস ধরে এটা নিয়ে অনেক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একটার সাথে আরেকটাকে জুড়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা অনেকের ভিতরে দেখেছি, তাদের নিজেদের হয়তো স্বার্থ বাস্তবায়নের জন্য। একটা ছিল
স্বৈরাচারী আওয়ামী লীগ একটা দলের নেতৃত্বের বিশাল অংশীদার, ইফ নট পুরোপুরি নেতৃত্বের পুরোটুকু, যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে কাজ করেছেন। এটার নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। তারা ক্ষমা চাক না চাক, কি করুক না করুক, এটাতে কিচ্ছু আসে যায় না, কারণ তারা যে ক্রাইমগুলো কমিট করেছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এটার ক্ষমা নাই, এটা আইনি বিচার আছে। সো ওরা কি বললো, কি চিন্তা করলো, কিছু আসে যায় না। এরপর আছে আওয়ামী লীগের সাথে হয়তো সম্পৃক্ত নেতাকর্মীরা ছিল যারা আওয়ামী লীগের অনেক কিছুতে বিশ্বাস করতো, কিন্তু তারা কোনো ক্রাইমসের সাথে জড়িত না। এরপর আছে বিশাল অঙ্কে বাংলাদেশের জনগণ, যারা হয়তো একসময় আওয়ামী লীগকে ভালোবাসতো, পছন্দ করতো, ভোট দিয়েছে। এখনো হয়তো পুরো পরিষ্কার না অনেকের ভেতরেই যে আওয়ামী লীগ কত বড় আপনার স্বৈরাচার ছিল, বা শেখ হাসিনার ওই নেতৃত্ব কত বড় স্বৈরাচারী ছিল বা ফ্যাসিস্ট ছিল। সো এইগুলোকে ভেঙে ভেঙে দেখাটা সবচেয়ে শ্রেয়। সো আপনি যখনই শেখ হাসিনা, এই যে আপনি যেমন বললেন গত কিছুদিন যে আপনার কেয়স, তাণ্ডব সৃষ্টি করার একটা প্রচেষ্টা, যদিও ফেইল্ড প্রচেষ্টা, কিচ্ছু হয় নাই, মানে এগেন অত্যন্ত দুঃখজনক, কয়েকটা বাসে আগুন লেগেছে, প্রাণহানিও হয়েছে, এবং প্রতিটা প্রাণহানি দুঃখজনক অবভিয়াসলি, বাট বড় দাগে না কোনো প্রাণহানি হয়েছে, না বড় দাগে কোনো আপনার সর্ট অফ টেররিস্ট অ্যাক্টস কমিট করতে তারা সক্ষম হয়েছে। এবং আমরা দেখেছি যেখানেই ককটেল বোমা মানে কোনো মতে ফাটিয়ে পালিয়ে চলে গেছে, এবং এগুলো করেছে যে কয়েকটা জায়গায় ধরা পড়েছে, একদম ওই রাস্তার টোকাইরাই ধরা পড়েছে, মানে যারা বেসিক্যালি কোনো দলের কর্মী না, আসলে টাকা দিয়ে করানো হয়েছে। সো তাহলে সেই হিসেবে আপনি যদি ধরে নেন যে এই যে তাণ্ডব তৈরি করার, মানে টেরোরাইজ করবার মতো কোনো শক্তি আওয়ামী লীগের বাকি নাই। জি, আবার আসবো আপনার কাছে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যে বিষয়গুলো আসছিল আসলে কোনো মতামত দিতে চান? শেখ হাসিনার বিচার হচ্ছে অ্যাবসেন্সিয়া, উনি কিন্তু ট্রায়ালে নাই, উনি পলাতক আছেন। এবং নর্মালি আমার জানা মতে ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে খুব সম্ভবত এটি একমাত্র এক্সাম্পল সারা পৃথিবীতে যে পলাতক অবস্থায় কারো বিচার হচ্ছে। অ্যাডলফ আইকম্যান নামে একজন ছিলেন, উনি ওয়ার ক্রিমিনাল ছিলেন, হিটলারের অ্যাকম্পানিস ছিলেন, জিউস এনহিলেশনে খুব পার্টিসিপেট করেছিলেন, উনি ওয়ার্ল্ড ওয়ারের পর পালিয়ে গিয়েছিলেন, তার অ্যাবসেন্সিয়া বিচার হয়নি। 60 সালে তাকে আর্জেন্টিনা থেকে মোসাদ কিডন্যাপ করে নিয়ে গিয়ে জেরুজালেমে তার বিচার করেছে। ওই যে অ্যাবসেন্সিয়া করা হয়নি, এটা করা হয়েছে। লয়ের মতো ল চলবে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা বলতাম এক্সপোস্ট ফ্যাক্টো ল প্রোটেকশন, অর্থাৎ যখনই কোনো ব্যক্তিকে বিচার করা হবে ওই দিন যে ল ছিল অপরাধ দমনের করার সময় ওইটা দিয়ে হবে। এখানে কিন্তু তা হচ্ছে না। এখানে হচ্ছে উনি যখন অপরাধ করেছিলেন তখন কিন্তু অ্যাবসেন্সিয়া বিচার অ্যালাউড ছিল না। উনি পালিয়ে যাওয়ার পরে, অপরাধ ঘটনার পরে অ্যাবসেন্সিয়া বিচারের প্রভিশনটা অ্যামেন্ডমেন্ট করে আনা হয়েছে। এটাও ইললিগাল না, কারণ সংবিধানে বলে দেওয়া আছে যে সব ক্ষেত্রে এক্সপোস্ট ফ্যাক্টো ল প্রোটেকশন পাবে, তবে ওয়ার ক্রাইমের ক্ষেত্রে পাবে না। তো আমরা কালকে মনে করি যারা মারা গেছেন, যারা হত্যা হয়েছেন, তারা ন্যায় বিচার পাবে। পাশাপাশি যারা আসামি তাদেরও ন্যায় বিচার আছে, তারাও ন্যায় বিচার পাবে। আর হচ্ছে দেশ, দেশ তো একটা বিচারের থেকে বড়, দেশ তো একটা ব্যক্তির থেকে বড়, দেশ তো একটা দলের থেকে বড়, দেশ কখনো কখনো সবগুলো দলের থেকেও বড়। দেশের স্বার্থ কিসে রক্ষা হবে সেইটা বিচার করতে হবে। দেশের স্বার্থ কিন্তু রক্ষা হবে একটা কনসোলেশন, একটা সমঝোতা, একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। একটা প্রক্রিয়া আপনি করবেন, সেই প্রক্রিয়া আপনি যতজনকে সংযুক্ত করবেন প্রক্রিয়াটা টেকসই হবে। আপনি যতজনকে দূরে সরিয়ে দিবেন স্বৈরাচারের দোষর বা অন্য কিছু বলে, তত প্রক্রিয়ার বিরোধী দলটা শক্তিশালী হবে, প্রক্রিয়াটা টেকসই হবে না। তো এখন রাষ্ট্র সরকারকে, রাজনৈতিক দলগুলোকে, বিচক্ষণ ব্যক্তিকে নির্ধারণ করতে হবে তারা কি দীর্ঘমেয়াদী টেকসই প্রক্রিয়া যাবে না স্বল্পমেয়াদী অ্যাডহক কিছুটা ফোর্সফুল মেজারে যাবে। এই জিনিসগুলো তো আসলে অনেক দীর্ঘমেয়াদী চিন্তার ফসল, এবং ইতিহাস থেকেও শিক্ষা নিতে হবে। দেখেন জিয়াউর রহমান এসে কিন্তু আওয়ামী লীগকে রিভাইভ করেছেন, জামাতকে রিভাইভ করেছেন, সকল দল ভোট করেছে। আওয়ামী লীগ খুব লজ্জাকর আসন পেয়েছিল, মনে হয় 38 বা 39। তারপরে তো 86-তে জামাত ভোটে অংশগ্রহণ করলো, সবাই অংশগ্রহণ করলো। আওয়ামী লীগকে ছাড়া ভোট হয়েছে কিন্তু খুব কম। 15ই ফেব্রুয়ারি হয়েছিল, সেটা সরকার মনে হয় অল্প কয়েকদিন, 30 বা 40 দিন ছিল। এখন সামনে আওয়ামী লীগ নিজেও একটা ফেস ভ্যালু প্রবলেমে আছে, জনগণের সামনে আসবে কিভাবে। তাদের ক্ষমা চাওয়া উচিত এবং তাদের রিফর্ম হওয়া উচিত এবং জনগণের কাছে মেসেজ দেওয়া উচিত। আগামীকাল কেমন রায় প্রত্যাশা করেন? এটা আসলে বিচারিক বিষয়ে কখনো বলা ঠিক না, কন্টেম্প অফ কোর্ট হতে পারে। তো আমার মনে হয় সর্বোচ্চ সাজা হবে, জনসমক্ষে ফাঁসির রায় হওয়ার সম্ভাবনাই বেশি। জি, আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরছি। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতি নিয়ে ফিরছি আবারও।
বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। আবারও যাব আলোচনায়। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে তার অনুপস্থিতিতে যে বিচারটা চলছে সেটা তার রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টের একটা প্রহসন, এবং দেখা গেছে গণমাধ্যম ঘেঁটে যে এর আগে তার শাসনামলে প্রতিষ্ঠিত হওয়া এই যে ট্রাইব্যুনাল সেটি নিয়ে তিনি বলেছিলেন যে এটি আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল। এই যে ক্ষমতায় থাকাকালীন এবং তারপরে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই ট্রাইব্যুনাল নিয়ে দুই ধরনের মন্তব্য, এটাকে কিভাবে দেখেন? দেখুন, এটা তো বড় খুব স্বাভাবিক, কারণ উনি এখানে দোষী সাব্যস্ত হতে পারেন, তার রাজনীতির পথ রুদ্ধ হতে পারে, তিনি এটাকে ওন করার তো কোনো প্রশ্নই আসে না। কিছু সাদৃশ্য আছে, যেমন শাহবাগে তখনও আন্দোলন হয়েছিল, তখন আমি টক শোতে বলেছিলাম যে বিচার যখন পেন্ডিং থাকবে তখন শাহবাগে কেন আন্দোলন হবে। আজকেও দেখলাম একটু আগে শাহবাগে মশাল মিছিল হচ্ছে, শেখ হাসিনার ফাঁসি চাই। তো এটা কিন্তু জুডিশিয়ারির উপরে এক ধরনের প্রেশার, এটা একটা প্রবলেম আছে। আর এই ট্রাইব্যুনাল খুব বেশি আনফেয়ার আমি বলবো না, তবে যিনি চিফ প্রসিকিউটর তিনি আগের সময় ডিফেন্সের লয়ার ছিলেন, এখন তিনি চিফ প্রসিকিউটর হইলেন। ঠিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের ইয়াতে এটা যায় না, নর্মাল কোর্টে হতে পারে। আরেকটা ছোট ইস্যু আছে, যারা বিচারপতি ছিলেন তারা অনেকেই 2 বছর মেয়াদ হয়নি, স্থায়ী বিচারপতি হননি, তার আগেই কিন্তু এখানে শিফট হয়ে গেছেন। তো একসময় এগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে, বাট ফ্যাক্ট রিমেইন যিনি অ্যাবসেন্সিয়া ছিলেন তার বিরুদ্ধে সাক্ষী কি আসছে, সাক্ষী কি বলেছে, সাক্ষী কি আছে, এটাই হলো ইম্পর্ট্যান্ট। আর এই ধরনের ট্রায়াল কোনো কেউই কখনই ওন করেনি। নুরেমবার্গ এবং টোকিও ট্রায়ালে আসামিরা বসে বসে হাসাহাসি করতো, প্র্যাকটিক্যালি এটা হয়েছে। তো আমরা মনে করি এই ট্রায়ালগুলো সরকার করেছে এবং একটাই রায় হবে, হয়তো আরও 2-1টা সামনে হতে পারে। আরও মামলাগুলো যত্ন করে করা উচিত ছিল। যেটি বাংলাদেশে ঘটেছে, অসংখ্য মামলায় অসংখ্য আসামিকে আসামি করে রাখা আছে, সেখানে চার্জশিটও হচ্ছে না, তদন্ত হচ্ছে না, চার্জশিট থেকে বাদও দেওয়া হচ্ছে না, এবং এখানে বিশাল অঙ্কের বাণিজ্য হচ্ছে। এবং শুধু তাই না, কারো জামিন হয়ে গেলে তার জেলখানা থেকে বের হওয়া পর্যন্ত এই প্রসেসের মধ্যে অসংখ্য অথরিটির ক্লিয়ারেন্স লাগে, এগুলো ইলিগাল। এবং দেখা যায় তাকে টাকা পয়সা না দিলে বা প্রশাসন প্রেশারাইজ হয়ে তাকে আরেক মামলায় দিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ, নিরীহ মানুষ, হয়তো শুধুই রাজনীতি করেছে অথবা রাজনীতি করেও নাই এমন মানুষ, একটি মামলায় অ্যারেস্ট হয়েছে, জামিন হলো, আরেকটি মামলায় দিয়ে দিল। আবার অসংখ্য মামলা দেখা যাচ্ছে অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং হয়ে আছে, অ্যাপিলেট ডিভিশন এগুলো শুনানি করছে না। এই যে শুনানি করছে না, বিচার বিভাগ কিন্তু শপথ নিয়ে ন্যায় বিচার করতে পারছে না, আগেও পারেনি, আগে পারেনি বলেই এত বিপর্যয় ঘটে গেছে। তো এখন তো বিচার বিভাগকে সেখান থেকে শিক্ষা নিয়ে ন্যায় বিচার করতে হবে। জামিন একটা বেসিক অধিকার, কেউ যদি না পালায় আপনি তাকে জামিন দিবেন একটা কনসিডারেবল টাইমের পরে। টাইম পার হয়ে গেছে, শুনানি করা যাচ্ছে না। তো এইসব নিয়ে তো মানুষ ক্ষুব্ধ হচ্ছে, আইনজীবীরা ক্ষুব্ধ হচ্ছে, বিচার প্রার্থীরা ক্ষুব্ধ হচ্ছে, জুডিশিয়ারিরও লাস্ট রিসোর্ট। এটা নষ্ট হয়ে গেলে আর কিছু থাকবে না। আগেরবারও তাই হয়েছিল। আমরা আগেরবার থেকে শিক্ষা নিতে হবে। হ্যাঁ, ম্যাগনিটিউড কম বেশি হতে পারে। একটু আগে দেখলাম ককটেল নিক্ষেপকারীকে দেখা মাত্র গুলির নির্দেশ। কিভাবে সম্ভব এটা? এটা তো সর্বোচ্চ স্বৈরাচারী কাজ। তো আপনি যদি এখন ককটেল নিক্ষেপকারীকে গুলি করেন, এটা যুদ্ধাপরাধ। কুডবি যদি লার্জ স্কেলে করেন, যে আওয়ামী লীগকে নিধন করার জন্য আমি ককটেল দেখলেই গুলি করব, এটা একটা যুদ্ধাপরাধ। আগে যে কাজ হয়েছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে রিপিট হচ্ছে। রিপিট না হওয়ার চেষ্টা কিন্তু কেউ করেনি। আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছি, ভবিতব্য স্বৈরাচারের দিকেই তো দেশ যাচ্ছে, সেটাকে নিবৃত্ত করার তো কেউ চেষ্টা করছে না। জি, আবার আসবো ববি হাজ্জাজ। ট্রাইব্যুনাল নিয়ে যে মন্তব্যটা শেখ হাসিনার, এর মধ্য দিয়ে কি এইরকমটা মনে হয় কিনা যে বিগত দিনে ট্রাইব্যুনালের যে তো রায় হয়েছে সেটা প্রশ্নবিদ্ধ হলো কিনা, অথবা এখন যে রায়টা হবে সেটা পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হবার চান্সেস থাকে কিনা? শেখ হাসিনার কোনো কথাকে মূল্যায়ন করার মতো ভুল আর কিছু হয়তো হতে পারে না বলে আমি মনে করি। এটা প্রথমে এই কথা দিয়ে শুরু করি। হ্যাঁ, বাকি আপনি যখন ট্রাইব্যুনালের কথা বলবেন, অবভিয়াসলি শেখ হাসিনার আমলে ট্রাইব্যুনাল যখন মামলা পরিচালনা করেছে তখন বিদেশি গণমাধ্যম, সুশীল সমাজ, আপনার হিউম্যান রাইটস অর্গানাইজেশনস, তারা সবাই বারবার করে ফুল এভিডেন্স দিয়ে দেখিয়েছে কি কি ত্রুটি তার ভেতরে ছিল, প্রসিডিউরাল ত্রুটি, অ্যান্ড পরের দিকে তো কিছু লিগাল ত্রুটিও ছিল, অ্যাজ ইন যে আইনটাই এমনভাবে স্ট্রাকচার করা হয়েছিল যে কিছু ইমোরাল জিনিস তার ভিতরে ঢুকে গেছিলো। সো এইগুলো আলাদা। এখন কি হচ্ছে, এখন আমরা প্রথম থেকেই খুব আশাবাদী ছিলাম যে 5ই আগস্টের পর এই যে শেখ হাসিনা স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকারের যে বিচার, এই বিচারটা যেন একদম অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটি হয়, যেন
বিশ্বের কোথাও ভবিষ্যতে কখনো এটা প্রশ্নবিদ্ধ না হতে পারে। কারণ শেখ হাসিনা এই দেশের বিরুদ্ধে যে অন্যায়গুলো করেছে এবং শেখ হাসিনা তার দোসরদেরকে নিয়ে, শেখ হাসিনা তো একা করেনি, হাজার হাজার তার পার্টির নেতৃবৃন্দ, তার সাথে বেশ কিছু অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা দল তাকে পুরোপুরিভাবে সহযোগিতা করেছে। সুশীল সমাজের অনেকে তার সাথে ছিল, ব্যবসায়ী সমাজের অনেকে তার লুটতরাজের টোটাল অংশীদার ছিল, ইফ নট কি প্লেয়ার্স। আপনার সরকারি ব্যুরোক্রেটস অনেকে তার হয়ে কাজ করেছে এবং একদম পরিষ্কারভাবে দেশ জাতি বিরোধী কাজ করেছে। সো তাদের বিচারগুলো সামনে কখনো যেন প্রশ্নবিদ্ধ না হয়, খুব শক্তভাবে পরিষ্কারভাবে যেন এই বিচার প্রক্রিয়াটা হয়, এটা আমরা সব প্রথম থেকে চেয়েছিলাম। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে অলমোস্ট শুরু থেকেই যত মামলা দায়ের করা হচ্ছিল সবগুলো এমনভাবে দায়ের করা হচ্ছিল, শামীম আছেন ব্যারিস্টার, উনি আপনাকে আরও ভালো বলতে পারবেন, আমি তো আর আইনজীবী না, তবে এগেন শেখ হাসিনার আমলেই শেখ হাসিনার পুলিশের দ্বারা এতটাই আমরা অত্যাচারিত হয়েছে যে মামলা প্রক্রিয়ার সাথে খুব ভালোভাবে পরিচিত হয়ে গেছি। সো যেইভাবে মামলাগুলো দায়ের করা হয়েছে শেখ হাসিনার লোকজনের বিরুদ্ধে, সেই মামলাগুলো আসলে প্রাইমারি ইনভেস্টিগেশনেই টেকার কথা না, কারণ প্রমাণ আপনার জোগাড় করতে হবে। তো এখন আপনি 400 জনের বিরুদ্ধে যখন মামলা দিবেন, একটা খুনের মামলা, একটা হত্যাকাণ্ডের মামলা, তখন এই 400 জনের বিরুদ্ধে তো আপনার এভিডেন্স জোগাড় করতে হবে, মামলাটা ওখানেই মোটামুটি বাতিল হয়ে যায়। সো এরকম অনেক ভুল ত্রুটি হয়েছে, যে ভুল ত্রুটিগুলো বারবার করে আমরা রাজনৈতিক দল হিসেবে সরকারের সাথে যখনই কথা বলেছি, ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা যখনই কথা বলেছি এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, ওনাদের সাথে যখনই কথা বলেছি, বারবার করে এটা আমরা পয়েন্ট আউট করতে চেষ্টা করেছি, আপনারা স্ট্রিক্ট মেজার্স নেন, ব্যবস্থা নেন। আসিফ নজরুল সাহেব আমাদেরকে ফার্স্টে বললেন যে কেউ মামলা দিতে চাইলে আমরা সেটা থানাকে বলতে পারি না না নিতে, পরে উনি প্রেসে ওই সেম কথাটা বলেছিলেন, কিন্তু বলেছিলেন আমরা স্পেশাল মেজার্স নিচ্ছি যে প্রাইমারি ইনভেস্টিগেশন লেভেলে যেন এগুলো আরও সর্ট করা হয়, মানে ফিল্টার করা হয়, সঠিকভাবে হয়। পরের দিকে আমরা এমন ভালোভাবে কিছু দেখিনি, এটা একটা প্রবলেম। আইসিটি আইনে বদল আমরা সবাই চেয়েছিলাম, আমরা বদলটা চেয়েছিলাম এমনভাবে যেন বদলটা হয় যেন এগেন হাসিনা যেভাবে এই আইসিটি আইনটা ব্যবহার করে অন্যায় মামলা দায়ের বা এরকম পরিচালনা করেছে, সেটা যেন সামনে না হয়। আইসিটি আইনে বদল ঠিকই এসেছে, কিন্তু বদলটা আসলে প্রত্যেকটা বদল যে আসলে স্বচ্ছতার দিকে বা আইনের দিকে এসছে বা মোরাল রাইটের দিকে এসছে সেটাও না, সো ওখানেও কিছু প্রশ্ন রয়ে যায়। সো এই প্রবলেমগুলো আছে, বাট এই প্রবলেমগুলো আছে বলে হাসিনা যেটা বলেছে সেটা রাইট না ভাই, হাসিনার কথার কোনো 2 পয়সা দাম নাই, কিন্তু প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আমরা যদি পেরিয়ে আসতে পারি তাহলে আমাদের আগামী ভবিষ্যতের জন্য ভালো হবে। জি, ডাক্তার জাহিদুর রহমান, হাসিনার মন্তব্যকে আমরা যদি ওভাবেও গুরুত্ব না দিলেও কিছু কিছু ব্যাপার আসলে এসেই যায়, যেমন CNN নিউজ 18-কে দেয়া একটা সাক্ষাৎকারে হাসিনা বলছে যে উৎখাতের পেছনে আমেরিকার কোনো হাত নাই, কিন্তু আমরা দেখেছি যে যখন তার পতন হয় তার আগে এবং পরে তিনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা প্রভাব একটা আছে। এই ধরনের মন্তব্যকে আসলে কিভাবে দেখেন? এখন কি আমেরিকার কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর কোনো চেষ্টা কিনা, এরকম একটা? হ্যাঁ, ফেসবুক একটা ফান চলছে যে শেখ হাসিনা ট্রাম্পকে ম্যানেজ করেছেন, তাকে এনে আবার বসিয়ে দেবেন, সেজন্য ট্রাম্পকে খুশি করার জন্য এটা বলছেন। আমি আসবো এই জায়গায়, তার আগে দু একটা কথা একটু যোগ করতে চাই আইসিটি নিয়ে। সেটা হলো শেখ হাসিনার আইসিটি আর এখন যে আইসিটি আছে, শেখ হাসিনার আইসিটিতে এমন পর্যায়েরই ভ্রান্তি হয়েছে, যা তা হয়েছে, এখন একটা জামায়াতের লোকজন যাদের বিচার হয়েছিল সেখানে খুবই বড় গলা করে বলছেন যে তারা কোনো রকম কোনো মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন না। দেখুন এই সংকটটা কত বড়। আমিও মনে করি প্রসিডিউরাল সিরিয়াস সমস্যা ছিল, মানে স্কাইপ কেলেঙ্কারি, তারপর শুক্রঞ্জন বালির ঘটনা, নানান কিছু আমরা জানি। হয়তো বা যে প্রসেস হয়েছে সেই প্রসেসে তাদের এই শাস্তি হওয়ার কথা ছিল না। আমাদের মনে আছে না স্কাইপ কেলেঙ্কারি একটা বিখ্যাত কথা, সরকারের কাছে পাগল হয়ে তারা একটা রায় চায়। অবশ্য শেখ হাসিনা প্রসঙ্গে আমার খানিকটা এরকম মনে আছে, আমি সেই জায়গায় আসবো। তো এখন তাতে কি জামাতের ঐতিহাসিকভাবে যথেষ্ট ডকুমেন্ট থাকা কিছু নেতার এই যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্টতা খারিজ হয়ে যায়? দেখুন একটা ভুল বিচার করার মাসুল কত বড়। এখন কিন্তু তারা বিরাট গলা চড়িয়ে বলছেন যে তারা এগুলোর সাথে কোনোভাবে জড়িত ছিল না। সো আমাদের এখানে যেটা দাঁড়িয়েছে, আইসিটির বেশ কিছু চমৎকার আপগ্রেডেশনও হয়েছে আমি মনে করি। যেমন ধরুন এটা লাইভ করার স্কোপ আছে, বিদেশি আইনজীবী রাখা যাবে, বিদেশি অবজারভার থাকতে পারবে। এখন শেখ হাসিনার প্রবলেম হয়েছে তিনি তো আসেননি, এই না এসে কিন্তু উনি প্ল্যান করে এটা করেছেন। কারণ এটা পাটোয়ারি ভাই বলেছিলেন শুরুর দিকে, এটা আমি একটু যোগ করতে চাই, আমাদের বিচারের মোটা দাগে 2টো জিনিস নিয়ে ইন্টারন্যাশনালি কথা হচ্ছে। একটা তাও আমরা মাফ পেতে পারি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড থাকা। জাতিসংঘ যে রিপোর্ট করেছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং এই যে মানবাধিকার হাই কমিশন, তারা কিন্তু ক্লিয়ারলি এখানে লিখেছেন যে তাদের হাতে যথেষ্ট ডকুমেন্টস আছে এই বিচারের জন্য তারা দিতে পারে, কিন্তু
দুটো শর্ত যদি পূর্ণ করা হয়, একটা হচ্ছে মৃত্যুদণ্ড, জাতিসংঘের মৃত্যুদণ্ড বিরোধিতাও আমরা দেখাতে পারি যে ওখানে মৃত্যুদণ্ড আছে, সেখানে মৃত্যুদণ্ড আছে, কিন্তু আরেকটা জিনিস যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমরা যাইনি কেন আসলে, কারণ ওখানে ইন অ্যাবসেন্সিয়া বিচার হয় না। তো শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার হয়েছে, তাতে কি আমরা যথেষ্ট সতর্ক ছিলাম? এই প্রশ্ন করতে চাই। কেন বলছি, যখন কেউ আপনার কোর্টের জুরিসডিকশন মানছেন না, তিনি আসছেন না, তখন তো শেখ হাসিনা নিজে লয়ার দিতে পারেননি, রাষ্ট্রপক্ষ লয়ার দিয়েছে, এবং একজন লয়ার জেডাই খান পান্না তার হয়ে লড়াই করতে চেয়েছেন। আমরা যদিও শুনেছি ওই প্রসেসের টাইম শেষ, কিন্তু আমি মনে করি তাকে বিশেষ বিবেচনায় যদি পারা যেত সুযোগ দেওয়া হতো। কিন্তু এখন যেটা হয়, যেহেতু তার লয়ার দেওয়া হয়নি, আমরা কি খুব তাড়াহুড়ো করলাম? আগের আইসিটিতে অ্যাভারেজ মামলার প্রাথমিক রায়ের সময় ছিল 2.5 বছর। আপনি এখন কতদিনের মধ্যে রায় দিচ্ছেন? মাথা গেছে পাগল হয়ে, একটা রায় লাগবে? আমি জানি না, নির্বাচনের আগেই একটা রায় দেখাতে হবে? এই প্রশ্নগুলো ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। এগুলো না হলে ভালো হতো আমি মনে করি। আর আরেকটা কথা, একটু মামলা অন্যগুলোর কথা বলি। রিসেন্ট একটা উদাহরণ দেয় যেসব মামলা কোন পর্যায়ে গেছে। ধানমন্ডি 32 নম্বরের সামনে একজন নারীকে পেটালেন, পুলিশের সামনে আরেকজন নারী, যিনি পেটাচ্ছেন তাকে ধরা উচিত ছিল। আচ্ছা, তারপর সেই নারীকে আপনি হত্যা মামলায় জেলে নিয়েছেন। তো এই সব কথা সরকার কোনোভাবে যদি ব্যাখ্যা করতে আসে আমাদের সামনে, আমরা আসলে গ্রহণ করি না। যাই হোক, শেখ হাসিনার প্রসঙ্গে আসি। তিনি আসলে আমার মনে হয় আন্তর্জাতিক সমর্থন অর্জনের চেষ্টা করছেন, যাতে তার দল কোনো না কোনো ফর্মে ফিরে আসতে পারে। যদিও আবারও বলছেন উনি ভুল পথে আছেন। এই যে আপনি বলছেন যে বিচার নিয়ে কথা বলবো, রেকনসিলিয়েশন, উনি এখনো প্রচুর কথা বলেন সমানে, আমি শুনি। কিছুক্ষণ পর পরই আমার কি অপরাধ, মানে আমি খুব অবাক হই, উনি জানেনই না ওনার কোনো অপরাধ আছে কি না। যাই হোক, কিন্তু ওই যে কিছুটা দায় নিচ্ছেন এখন, যে আমি যেহেতু প্রধানমন্ত্রী ছিলাম, আমি এটাতে ইনভলভ না থাকলেও এটার দায়। আগে কিন্তু সেটাও নিচ্ছিলেন না। সো তিনি আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে চাইছেন বলে আমি ধারণা করি। আমেরিকা তো আছেই, ইউরোপ সহ অন্যান্যরা। কারণ খেয়াল করবেন, কিছুদিন আগে হিউম্যান রাইটস ওয়াচের একটা বাংলাদেশ নিয়ে রিপোর্টে একদম আলাদা একটা প্যারাগ্রাফ হেডলাইন করেছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। এই প্রসঙ্গে এটুকু যোগ করে শেষ করি যে জাতিসংঘের রিপোর্টের কথা বললাম, সেই রিপোর্টটা শেখ হাসিনার 12টা বাজিয়ে দিয়েছে। মানে শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গেছে আমি মনে করি, শুধুমাত্র যেটা জাতিসংঘ করেছে। কিন্তু সেই জাতিসংঘ আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে সাজেশন দিয়েছিল। সো আমি মনে করি শেখ হাসিনা এখন চেষ্টা করবে এটা করার জন্য। যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, একটা বড় রাজনৈতিক দল বিএনপি, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনেক বিভ্রান্তি, হতাশা এবং অনিশ্চয়তার মধ্যেও জাতীয় নির্বাচন সম্ভাবনা দেখা দিয়েছে, জাতীয় নির্বাচন হচ্ছে, কিন্তু তারপরেও একটা মহল পরিকল্পিতভাবে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। এই বিশেষ মহলটা কারা হতে পারে, এরকম কোনো ধারণা করেন কিনা, বা আপনাদের কাছেও এরকম কিছু মনে হয় কিনা যে কোনো বিশেষ মহল রাজনৈতিকভাবে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইছে? দেখুন, দুটি মহল চাচ্ছে। আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, তো আওয়ামী লীগ চাবে ককটেল ফুটানো, গাছ কেটে আগুন লাগিয়ে যতটুকু সম্ভব যেখানে যেভাবে আছে তারা এটা অবস্ট্রাক্ট করার চেষ্টা করবে, এবং তারা কিছু কিছু সফলও হবে। 42,000 সেন্টারে এটা পসিবল না বাংলাদেশের কোনো সরকারের পক্ষে ফুল নিরাপত্তা দেয়া। আরেকটা মহল চাচ্ছে বেশিরভাগ দলকে নির্বাচন থেকে বাদ দিয়ে একটা পাতানো নির্বাচন করে নিজেদের ছোট ছোট দলগুলো আসনগুলো নিয়ে নিতে, ভাগাভাগি করে। যেহেতু একটা যুদ্ধ করেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা ফ্রন্টে ফাইটার ছিলাম, আমরা ভাগ করে আসন নিয়ে নিব, কোনো নির্বাচন একটা পাতানো হবে। এবং এটি কিন্তু অনেকের মুখের কথা, কোনো সুষ্ঠু নির্বাচন এতদিন হয়নি, এখন কেন হবে? 17 বছর কোথায় ছিলেন? 3 টার্ম হয়েছে, এখন 3 টার্ম হবে, এগুলো একদম কমন কথা। আওয়ামী লীগ যে ভুলটা করেছিল, দুটি ভুল করেছিল। বঙ্গবন্ধু কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, এবং 75 পর্যন্ত বঙ্গবন্ধু শুধু একটা আইন পাশ করেছিলেন, ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। এর বাইরে প্রকৃতপক্ষে ওয়ার ক্রাইমসের বিচারের উনি কোনো পদক্ষেপ প্রকৃতপক্ষে নেননি, কারণ তিনি রাষ্ট্রটা গঠন করার চেষ্টা করেছিলেন। তিনি জানতেন যে যুদ্ধবিধ্বস্ত দেশে এগুলোতে হাত দিলে সমাজে ভাইয়ে ভাইয়ে মারামারি হবে এবং অনেক অন্যায় হবে। শেখ হাসিনা এসে এটাকে রিভাইভ করলো, এবং সেই রিভাইভালের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস ছিল। ফাঁসি দিতে হবে, এখনও দাওনি কেন? তাড়াতাড়ি দাও। আপিল করলো কেন? আমরা এগুলো দেখেছি আর কি। রিভিউ হলো কেন? আগে বোঝনি রিভিউ হতে পারে। এবং শুধু তাই না, আপিলের বিধান ছিল না। একজনকে মেবি কাদের মোল্লা, তাকে যখন ফাঁসি যাবজ্জীবন দেওয়া হলো, তাকে ফাঁসি দেওয়ার জন্য আপিলের অ্যামেন্ডমেন্ট এনে সেটা দিয়ে তাকে ফাঁসি দেওয়া হলো। ঠিক এই লেভেলের অ্যাগ্রেসিভনেস কি এই 40-30 বছর পরে কোনো দরকার ছিল? ইতিমধ্যে তারা ভোট করেছে, মন্ত্রী হয়েছে, জনসেবা করেছে, প্রতিষ্ঠান করেছে, বাংলাদেশের পার্ট হয়ে গেছে। হ্যাঁ, জামাতও অফিসিয়ালি ক্ষমা স্বীকার করেনি, অনেকেই 16 ডিসেম্বর একসময় পরাধীন দিবস পালন করতে যায় না এখন কি করে, বাট তারপরেও তারা তো শপথ নিয়েছে, সংবিধানের আন্ডারে পতাকাকে স্যালুট করেছে, মেইন স্ট্রিমের ধারে কাছে তারা চলে গেছে। ওই অ্যাগ্রেসিভনেসটার কারণে শেখ হাসিনা বাঘের পিঠে উঠে পড়েছিল, এবং তাকে বারবার ভোটগুলো রিক্ট করে হয়েছে, যে কোনো কারণেই হোক। ওটা ছিল তার সেকেন্ড ভুল, রিক্ট ভোট 14, 24, 18, 24। তো সেটার কারণে কিন্তু তার ফিরে আসার পথ ছিল না, তার এটাই হলো এক্সাইল। তো
তো রাজনীতিবিদকে কখন থামতে হয়, কখন ফিরতে হয়, এই সিদ্ধান্ত নিতে হয়। ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি দিয়ে প্রচুর টর্চার করেছিলেন। এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীকে হত্যা করা হলে যে হত্যা করতো সে ন্যাশনাল হিরো হতো, কিন্তু ইমার্জেন্সির এক পর্যায়ে ইন্দিরা গান্ধী বললেন আমি জেলে যাব, আমি ভোটে হারবো, কিন্তু আমি ইমার্জেন্সি প্রত্যাহার করে নেব। উনি জেলে গেলেন, বের হলেন, এবং এরপরে আবার প্রাইম মিনিস্টার হলেন। তখন তাকে যারা হত্যা করলো তারা ন্যাশনাল ভিলেন হয়ে গেল, উনি ন্যাশনাল হিরোইন হয়ে গেলেন। তো আমি মনে করি ওই টাইমিংয়ে উনি অনেক ভুল করেছেন, এবং যখন বুঝে গেছেন গণ আন্দোলন হচ্ছে, এটা গুলি করা ঠিক হবে না, তার বোঝা উচিত ছিল, তিনি সেটা বোঝেনি। এটার জন্য তার ক্ষমা চাইতে হবে, অপরাধ করলে শাস্তি হবে। পাশাপাশি একই দেশ তো আমরা, একই ব্যক্তি, ভাত খাই সবাই, দেখতেও একই রকম, একটা ছোট ভূখণ্ড, হোমোজিনিয়াস, এটার মধ্যে কি আপনি স্থায়ী দীর্ঘস্থায়ী বিভাজন রেখা রেখে দেশ চালাতে পারবেন? আজকে আমি শেষ করে দিচ্ছি, জামাতের লোকদের মধ্যে জেনুইন ক্ষোভ আছে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল নিয়ে, ক্ষোভ দেখানোর অধিকারও তাদের আছে, কিন্তু একটা লিমিট পর্যন্ত। ওই লিমিটটা কিন্তু সবাইকে বুঝতে হবে যে এই লিমিটের মধ্যেই ক্ষোভ দেখানো শেষ করতে হবে। জি, আবার আসবো ববি হাজ্জাজ। নির্বাচন ঘিরে দেশে অনিশ্চয়তা সৃষ্টির কোনো চেষ্টা দেখেন কিনা কারো মধ্যে? এনডিএম কি মনে করেন? জি, এই জায়গাটাতে আসলে প্রশ্নটা খুব মুশকিল, কারণ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তাতে আমি মনে করি যে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ জাতির জন্য, এবং যতগুলো স্টেক হোল্ডার আছে সবার জন্য গুরুত্বপূর্ণ। মানে রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়াটা, আরও আগে হলে আরও ভালো হতো, বাট সেটা আর এখন আলোচনার বিষয় না। আর্লি ফেব্রুয়ারি 5 তারিখ বোধহয় আজকে অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, ফেব্রুয়ারি 5 তারিখ হওয়াটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমার বিবেচনায় আমি বলছি, কিন্তু আমি দেখছি কয়েকটা রাজনৈতিক দল এখনো অনেক ধরনের আওয়াজ তুলতে চেষ্টা করছেন, যে আওয়াজগুলো আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে, আশঙ্কা জনগণের ভিতরে একটা আশঙ্কা তৈরি করতে পারে, এবং করেছে আসলে। কারণ আমরা রাজনীতি করি তো প্রতিনিয়ত, জনতার সাথেই তো আমাদের মেলামেশা, তাদের সাথেই কথা বলতে হয়। আমরা এখনো অনেক প্রশ্ন জনগণের কাছ থেকে পাই যে নির্বাচন আসলেই হবে নাকি। নভেম্বর মাসের অলমোস্ট মিডল পয়েন্ট আমরা পার করে গেছি, আর মাত্র 2 মাস বাকি, তাহলে ফেব্রুয়ারি 5 তারিখে নির্বাচনের আমার বেসিক্যালি 2 মাস বাকি, মানে প্রচারণা শুরু হওয়ার 2 মাস বাকি। তো সেই জায়গা থেকে এখন কোনো ধরনের আশঙ্কা থাকার কথা না, মানে একদম পরিষ্কার থাকার কথা, সব জায়গায় নির্বাচনে ঢাকঢোল পেটাবার কথা। এবং জামাতের ক্যান্ডিডেট, যে সত্যি কথা, বাংলাদেশ জামাতে ইসলাম সবচেয়ে বেশি আওয়াজ করছে, মানে আশঙ্কা তৈরি করছে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রত্যেকটা এলাকায় বিশাল দাগে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সো আমি বুঝতে পারছি না, মানে তারা এত ম্যান পাওয়ার পাচ্ছে কোথায়? তার জন্যই বোধহয় তাদের মিছিলে ওই যে মাঝখানে পুরো খালি রেখে লাইন দিয়ে তারা মিছিল করছে, কারণ আসল লোকজন তো সবাই নির্বাচনী ক্যাম্পেইন করছে। সো এই জায়গাটা তারা কি লাভ তাদের বা ইসলামী আন্দোলন, তাও বুঝলাম ইসলামী আন্দোলন নিজেরা হয়তো তেমন কোনো সিট পাওয়ার আশা খুব বেশি রাখেন না। আরো কিছু ইসলামিক একটা বিরতিতে যাব। আচ্ছা, ঠিক আছে, বিরতি করে একটা বিরতি নিয়ে ফিরছি আবারও। দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি, নতুন বাংলাদেশ। বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। যাব ব্যারিস্টার শামীম হায়দার পাচুরি আপনার কাছে। আমি একটা প্রতিবেদন দেখছিলাম বিবিসি বাংলায়, যে সুযোগ পেলে বিএনপি বা জামাতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি, কিন্তু আমরা দেখছি যে বিগত কয়েকদিন ধরে ইসিকে আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ যাতে জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখা হয়। এবং এর আগে থেকেই যদি বলি যে 5 আগস্টের পর থেকেই বলা হচ্ছে ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে। এই বিষয়ে কি বলবেন? ইসির সংলাপে জাতীয় পার্টি ডাক পাবে কিনা, কি মনে করেন? সম্পূর্ণ মিসকোট করেছে সাংবাদিক সাহেব। আমরা কখনোই এভাবে বলিনি। আমরা বলেছি আমরা ভোট করতে আগ্রহী, এবং ভোটে যেহেতু জোটের কালচার আছে, যে কোনো দলের সাথে আমাদের জোট হতে পারে, রাজনীতির শেষ কথা বলে পিছু নেই, তবে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা পেতে হবে, লেভেল প্লেইং ফিল্ড পেতে হবে। তো লেভেল প্লেইং নমুনা হচ্ছে, আমরা 11ই অক্টোবর একটা শান্তিপূর্ণ মিটিং করছিলাম, ওখানে প্রচণ্ড সাউন্ড গ্রেনেড পানি মারা হলো, সেখানে স্ট্যাম্পিডে অনেক মানুষ মারা যেতে পারতো। শিক্ষক আন্দোলনের সাউন্ড গ্রেনেডে একজন শিক্ষিকা মারা গেছেন, এইমাত্র নিউজ দেখলাম। তো এটা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ যাচ্ছে কিনা। কালকে পরশুদিন দিনাজপুরে গিয়েছিলাম, সব আবেদন করা ছিল, আগের দিন বললো প্রোগ্রাম করা যাবে না, পরের দিন প্রোগ্রাম করতে দেবে না, এমনি হল রুমের ভিতরেও দেবে না। এরপরে গণ অধিকার পরিষদ গিয়ে বলছে যে ওনাদেরকে নির্বাচন কমিশনে আমাদেরকে ডাকলে ওরা যাবে না। তো আসলে এগুলো তো সুষ্ঠু ইলেকশনের নির্বাচন না। এখন যারা জনপ্রিয় দল তারা এইসব নিয়ে অডিট না, কনসার্ন না। অজনপ্রিয় দলগুলো এই পাতানো নির্বাচন করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে। নির্বাচন কমিশন আমাদেরকে এখনও ডাক দেয়নি। আমরা মনে করি আমরা এখন নিষিদ্ধ দল না, আমাদের সমালোচনা থাকতে পারে, আমরা ভোট করতে আগ্রহী দল সবসময়। 15ই আগস্ট ছাড়া আমরা সবসময় ভোট করেছি, তবে 14 সালে আমরা ভোট বর্জন করেছিলাম জেনুইনলি। সো সেদিক থেকে নির্বাচন কমিশনে আমাদের ডাকা উচিত। যদি না ডাকা হয় তারপরে আমরা কি করব সেটা সময়ের বিচারে আসবে, কিন্তু ইতিহাসে এক সময় লেখা হবে যে নির্বাচন কমিশন পিক অ্যান্ড চুজ করে ডেকেছে।
পিক অ্যান্ড চুজ করার জন্য নির্বাচন কমিশন তো শপথ জি নেয়নি। অনেক ধন্যবাদ। ববি হাজ্জাজ, আপনার কাছে যাব। একটা বড় দল জাতীয় পার্টি, তাদের ছাড়া নির্বাচন করলে সেটা কি আদৌ অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা? দেখেন, বড় দল ছোট দল এটা আসলে সাবজেক্টিভ, আনপ্রুভেন অনেক কিছু, সেটা পয়েন্ট না। পয়েন্ট হলো যতক্ষণ পর্যন্ত তারা নিবন্ধিত মানে এজেন্ট, তাদের লিগ্যাল রাইট আছে নির্বাচন করার, ততক্ষণ পর্যন্ত তাদের ডাকতে বাধ্য। এখন কিছু জায়গা থেকে ডাক এসেছে, একটা ডিম্যান্ড এসেছে এই পার্টিটাকে নিষিদ্ধ করবার জন্য। আমি এটা কোনোভাবেই সাপোর্ট করি না। কোনো দলে নিষিদ্ধ করবার অধিকার সহজে সরকার বা কোনো অর্গানাইজেশনের বা কোনো ইনস্টিটিউশনের পাওয়া উচিত না। মানে নিষিদ্ধ করবার জন্য খুব স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকা উচিত। আমি এটা মেনেই বলছি যে জাতীয় পার্টি হিসেবে গত 15.5 বছর মানে হাসিনার শাসন আমলে, স্পেশালি পরের 10.5 বছর, প্রথম 5 বছর না, বাট পরের 10.5 বছর যে ভূমিকাগুলো রেখেছে সেগুলো নিয়ে আসলে অনেক বেশি আলোচনা দরকার এবং আইনি বিচারও দরকার, এটা আমি বিশ্বাস করি। বাট আইনি বিচার আর একটা পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা এক জিনিস না। কোনো পার্টি, আওয়ামী লীগকেও কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, তাদের কর্মকাণ্ড একটা সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যেটাও আমরা ব্রেকের সময় নিজেরাই আলোচনা করছিলাম, যেটাও হয়তো আরেকটু লিগ্যাল ফরম্যাটে করা যেতে পারতো, শুধু আইসিটি আইনটা চেঞ্জ করে ওটার মাধ্যমে না, আরও লিগ্যাল ফরম্যাটে করা যেতে পারতো। বাট কোনো পার্টি, কোনো গ্রুপে নিষিদ্ধ করার পক্ষপাতিত্ব আমি একদম না। আর যেহেতু তারা নিষিদ্ধ না ভাই, এই আলোচনাটাও এখন মানে অন্য যারা চাচ্ছে সেটার বিরুদ্ধে আমি বলে নিলাম আমার শক্তভাবে। আর যেহেতু তারা নিবন্ধিত, তারা নিষিদ্ধ না, তাদের পুরোপুরি শুধু অধিকার না ভাই, নির্বাচন কমিশনের দায়িত্ব আছে তাদেরকে ডাকা। এবং আমি আপনার এই যে আমাদের কনসেনসাস কমিশনের এই পয়েন্টটা তুলেছিলাম যে আপনারা আগামীতে নির্বাচিত হতে পারে, ইন প্রিন্সিপাল যেই নিবন্ধিত সেই ইন প্রিন্সিপাল নির্বাচিত হতে পারে, আগামীতে নির্বাচিত হতে পারে, এরকম সবগুলো পার্টি আপনারা ডাকার কথা। তাহলে ইদার আপনারা ব্যবস্থা নেন জাতীয় পার্টির বিরুদ্ধে যদি নিতে পারেন, বা জাতীয় পার্টিকে আপনারা কনসেনসাস কমিশনে ডাকেন। জি, ডাক্তার জাহিদুর রহমান, গণতন্ত্রের সাথে ইনক্লুসিভ নির্বাচন এই বিষয়টা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হলে কি এরকম কিছু হবে কিনা, বা সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা? নিশ্চয়ই সেরকম কিছু হবে। মানে আমরা গণতন্ত্র ব্যাপারটা বুঝতে হবে, ওনারা যদি না আসেন এটা ইনক্লুসিভ নির্বাচন হবে না, যদি না তারা নিষিদ্ধ হন। আচ্ছা, আমি নিষিদ্ধতা নিয়ে ছোট্ট একটু আইনি ইস্যু তুলি। মানে জাতীয় পার্টিকে, মানে আওয়ামী লীগকে আমাদের পার্টি নিষিদ্ধ করার 3টা আইনে অপশন আছে। আইসিটিতে সংগঠন হিসাবে আপনি বিচার করতে পারেন, সন্ত্রাস দমন আইন 2009 আছে, আরেকটা আছে পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স 1978, ওখানে আর্টিকেল 3-4 কতগুলো অপরাধের বর্ণনা আছে। এগুলো করলে আর্টিকেল 6-এ আছে আপনি হাইকোর্টে গিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা চাইতে পারেন। এই 3টাতেই আওয়ামী লীগকে বিচার করা যায়। মজার ব্যাপার, সন্ত্রাস দমন আইন আমি আইনগুলো পড়ে দেখেছি, আমি আইনজীবী না হলেও যতদূর বুঝি, এবং পলিটিক্যাল পার্টির অর্ডিন্যান্সে যেসব অপরাধের কথা আছে, জাতীয় পার্টিকে আপনি অপরাধগুলোতে অ্যাকিউজও করতে পারেন না, শুধুমাত্র আপনি কোলাবোরেটর বলছেন যাকে, সেটা দিয়ে আইসিটিতে হতে পারে। তো আইসিটিতে একটা মামলায় জাতীয় পার্টি থেকে নেওয়া হোক, যতক্ষণ জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না। মানে একটা কথা আমাদের বুঝতে, আমরা হাসিনাকে সরাতে চেয়েছি, আমরা গণতন্ত্র চেয়েছি। গণতন্ত্র মানে আপনার চিন্তার বাইরে, আপনার অপশনের বাইরেও আপনার সাথে চিন্তাগত পার্থক্য আছে এমন মানুষকে অ্যাকোমোডেট করা। আমি তো আইডেন্টিটি পলিটিক্স পছন্দ করি না, আমি ভারতের বিজেপির রাজনীতি যেমন পছন্দ করি না, বাংলাদেশে ইসলামিক কোনো দলের রাজনীতি পছন্দ করি না। প্রকাশ্য অবস্থান আছে, কিন্তু আমি কি বলছি ওকে এলিমিনেট করে দিতে হবে? বলছি না, এটাই গণতন্ত্র। সো জাতীয় পার্টির বিরুদ্ধে যে অভিযোগ আছে এগুলোর অনেকগুলোর ভ্যালিডিটি আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হচ্ছে, সে যদি নির্বাচনে না আসে, এটি ইনক্লুসিভ নির্বাচন হিসেবে প্রশ্নবিদ্ধ হবেই। জি, আপনাদের 3জনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের মধ্যে শেষ করছি। এতক্ষণ ধরে যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।